সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম ডেয়ার অনলাইন ক্লাসে। এর আগে আমরা কথা বলেছিলাম বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে। আজ আমরা কথা বলবো নাটকের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আচ্ছা, আমরা মঞ্চে আসলে কি দেখি? নাটকটাই দেখি, কিন্তু নাটকটা কিসের মাধ্যমে দেখি? কারা আমাদের সামনে গল্পটা নিয়ে আসে? অভিনেতারা। কিন্তু অভিনেতারা আসলে কি উপস্থাপন করেন? গল্পটাকে উপস্থাপন করেন, তাই তো? কিন্তু এই গল্পটা ক্রমশ এগিয়ে যায় কিভাবে, কার মাধ্যমে? আমরা নিশ্চয়ই বলবো চরিত্রগুলোই আসলে গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। ঠিক গল্পটাকে এগিয়ে নিবার জন্য এবং গল্পের ঘটনাগুলোকে ঘটায় আসলে চরিত্রগুলো। এই চরিত্র কারা? এই চরিত্র যে কেউ হতে পারে, অর্থাৎ মানুষ হতে পারে, যে কোনো প্রাণীও একটা গল্পে চরিত্র হতে পারে, কিংবা একটা জড় বস্তুও হতে পারে। এই যে চেয়ার, এই চেয়ারও কিন্তু নাটকের চরিত্র হতে পারে। কিন্তু অভিনেতারাই আসলে সেই মানব চরিত্র এবং জড় বস্তুতে প্রাণ দেয়। আপনি যদি সংলাপগুলোকে শুধুই আওড়িয়ে যান মঞ্চে, তাতে কি দর্শকের মনে আপনি স্থান করতে পারবেন, কিংবা দর্শক কি সেই নাটকের রস আস্বাদন করতে পারবেন? আমি বলবো না, সবাই বলবে না। আমরা নাটকের মূল রসটা আস্বাদন করতে পারি যখন অভিনেতারা চরিত্রের অন্তর্দেশে প্রবেশ করতে পারেন। একদম অন্তর্দেশে, ভেতরে প্রবেশ করতে পারেন। এই যে ভেতরে প্রবেশ করার কথা বলছি, এরও নিশ্চয়ই একটি পদ্ধতি আছে। আজ আমরা এটা নিয়ে কথা বলব। যখন আপনি একটি নাটক হাতে পান, কিংবা একটা চরিত্র হাতে পান, চরিত্র প্রথমেই আপনার কাছে প্রশ্ন আসবে, এই চরিত্রটি কে? আমরা যখন সামনাসামনি ডিআর ওয়ার্কশপগুলো করেছি, তখন কিন্তু আমি বারবার বলেছি যে একজন অভিনেতাকে 5টা ডাব্লিউ, অর্থাৎ 5টা প্রশ্ন, হ্যাঁ, কিন্তু 5W বলে, তো 5টা প্রশ্ন আসলে সবসময় সবার আগে করতে হবে। সেটা হচ্ছে, আপনি কে? অর্থাৎ মঞ্চে, এই গল্পে আপনি যেই চরিত্রটি উপস্থাপনা করছেন, আপনি কে? আপনি কোথায়, মানে কোথায় বলতে আসলে ভৌগোলিক অবস্থানটা, আপনি কোথায়, আসলে কোন জায়গায়? আপনি সমুদ্রের পাড়ে, আপনি স্থলে, আপনি বাংলাদেশে, আপনি ইংল্যান্ডে, আপনি কোথায় আছেন? আপনি কোথায়? সময়টা কি? ওয়েন? আপনি কেন এখানে? ওয়াই? সো হু আর ইউ? ওয়ের আর ইউ? ওয়েন? হোয়াট ইজ দ্য টাইম? অ্যান্ড ওয়াই? কি চান? হোয়াট টু ডু? কি করতে চান? হোয়াট টু ডু? এই যে 5টা প্রশ্ন আপনাকে বের করতে হবে, এই 5টা প্রশ্ন আপনাকে করতে হবে, এবং সেই উত্তরগুলোকে আপনি বের করতে হবে। এই উত্তরগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে। আপনাকে জানতে হবে এই 5টা প্রশ্নের উত্তর। এই 5টা প্রশ্নের উত্তর জানবার পরে সেই চরিত্রের অন্তর্দেশে প্রবেশ করবার জন্য আপনাকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। ভরতমুনির কথা আমি আগেই বলেছি, যিনি এই ভারতবর্ষে ভরতনাট্য শাস্ত্র করেছেন। সেখানে তিনি কিন্তু বলেছেন যে অভিনেতা যখন কোনো চরিত্রের রূপদান করেন, তা প্রথম তার যে চরিত্র রূপায়ণ করেন, বলছে যে ব্যক্তিত্বের রূপায়ণ। অভিনয়টা হচ্ছে ব্যক্তিত্বের রূপায়ণ, অর্থাৎ এক ব্যক্তিত্ব থেকে আরেক ব্যক্তিত্বে আপনি প্রবেশ করছেন। প্রথম ধাপটা, প্রথম প্রাথমিক ব্যক্তিত্বটা কে? আপনি, অর্থাৎ আপনি নিজে। প্রথমত আপনি যে ব্যক্তিত্ব আছেন, এটাই আপনার প্রাথমিক ব্যক্তিত্ব। তারপরে আপনি যে গল্পের চরিত্র আছেন, সেইখান থেকে আপনি প্রবেশ করবেন। আপনি কিভাবে দেখছেন চরিত্রটিকে, গল্পটাকে আপনি অ্যানালাইসিস করবেন। আপনি যে ব্যক্তি আছেন, আপনার যে শারীরিক গঠন, আপনার যে গায়ের রং, সেগুলোকে নিয়েই কিন্তু আপনি যাবেন সেই চরিত্রে। তো সেই চরিত্রে যাবার জন্য আপনাকে কিছু গবেষণা করতে হবে, অর্থাৎ পড়াশোনা করতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে যে কে আমি, কোথায় আমি, কেন আমি এখানে, কি চাই। এই প্রত্যেকটা প্রশ্ন আপনাকে করতে হবে। তারপরে আপনাকে, আমি বলবো যে 3 ভাগে
চরিত্রটিকে ভেঙে ফেলতে হবে। যে আপনি প্রথমেই শারীরিকভাবে অর্থাৎ ফিজিক্যালি সে আসলে কেমন মানুষটা। আমি একটা ছোটোখাটো মানুষ, আমি অত লম্বা না, কিন্তু আপনি যখন আমার চরিত্র, আমার মতন একটি চরিত্র করবেন, তখন আপনি হয়তো আমার থেকে দ্বিগুণ লম্বা। তখন আপনি যখন আমার মতন একটা চরিত্র করবেন, তাহলে আমার কি কি অসুবিধা হয়। কিংবা আমি একটা ছোট মানুষ, যে কোনো জায়গায় কিন্তু আমি ফিট, আমি যে কোনো চেয়ারে বসে যেতে পারি, যে কোনো একটা ছোট্ট চেয়ারে ঘুমিয়ে যেতে পারি। এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করা, যখন আপনি শারীরিক গঠনটা আপনি প্রথমে বের করবেন, যে ওই চরিত্রটির বয়স কত, হাইট কত, ওজন কত, তার চোখের রং কি, তার গায়ের রং কি, তার চুলটা কেমন, আসলে তিনি আসলে তার কোনো শারীরিক ডিসেবিলিটি আছে কিনা, এই সবগুলোকে আপনাকে বের করতে হবে এবং লিখতে হবে। যে এবং আপনি দেখবেন এই প্রত্যেকটা ক্লু নাটকেই দেওয়া আছে। আপনার রেফারেন্স হিসেবে ধরুন এই সংলাপে লেখা আছে যে ডাগর ডাগর চোখ, লম্বা লম্বা চুল, কখনো নাও লেখা থাকতে পারে, কিংবা আপনি ধারণা করে নিতে পারেন যেহেতু তিনি এই ভৌগোলিক অবস্থায়, গল্পটি এইখানকার, তাহলে এইরকম হতে পারে। যদি গল্পটি বাংলাদেশের হয়, তাহলে বাংলাদেশের মানুষের শারীরিক গঠনটা কি, কিংবা আপনি বাংলাদেশে বসে, আপনি অভিনেতা বাংলাদেশি, কিন্তু আপনি একটি চরিত্র করছেন ধরে গ্রিসে, তাহলে গ্রিসের মানুষরা কেমন দেখতে, তাহলে সেইভাবে আপনাকে মেকআপে গেটআপে সাজাতে হবে, কিংবা সেই অনুযায়ী আপনাকে নিজেকে তৈরি করতে হবে। এরপরে আসি আমরা মানসিকভাবে, যে মানসিকভাবে যখন আপনি যাচ্ছেন, যে এটা তো আসলে অনেক গভীর, কিন্তু তারপরও যেমন ধরেন সে কি বহির্মুখী নাকি অন্তর্মুখী, আমরা আরো সহজ করে বলি যে মানে সে কি খুব সহজেই নিজেকে অভিব্যক্ত করে, সহজেই নিজের কথাগুলো বলে ফেলতে পারে, নাকি একটু চুপচাপ থাকে। আপনার পরিবারেই দেখবেন, আপনারা যদি 5 ভাই বোন হন, 5টা মানুষ 5 রকমের। কেউ হয়তো অনেক কথা বলে, কেউ হয়তো একটু চুপচাপ থাকে, কেউ হয়তো তার প্রয়োজনের অধিক কথা বলে, কেউ হয়তো তার শুধু প্রয়োজনটুকুই বলে, কেউ হয়তো প্রয়োজনটুকুও বলে না। তাহলে অন্তর্মুখী নাকি বহির্মুখী, কিংবা মানে সে কি অনেক মেজাজটা তার কেমন, তার কি কোনো মানসিক দ্বন্দ্ব আছে, এই ধরনের অ্যানালাইসিসগুলো আপনাকে করতে হবে। যেমন ধরেন আমরা যদি ধরেন ডাক্তারের চরিত্র, আমরা একটা ডাক্তারের চরিত্র নিলাম, তাহলে ডাক্তার সারাদিন অনেক রোগ দেখে, যে তিনি কে, তিনি একজন ডাক্তার, তার মানে তিনি কোথাকার ডাক্তার, বাংলাদেশের ডাক্তার, কোন কোন জায়গাটার ডাক্তার, এই হসপিটালের ডাক্তার, তিনি দিনে কতগুলো রোগী দেখেন, তাহলে তার মেজাজটা কেমন হতে পারে, যখন সারাদিন থেকে রোগী দেখছে, হয়তো তার মেজাজটা তখন একটু গরম। তাহলে মেজাজটা তার কেমন, ওইটা সাময়িকভাবে, কিন্তু ব্যক্তি হিসেবে তার মেজাজটা কেমন, তিনি কি ঠান্ডা মাথার, তিনি কি গরম মাথার, এই জিনিসগুলোকে আপনাকে বের করতে হবে। তার ভিতরে কি কোনো দ্বন্দ্ব আছে, যে তিনি আসলে মানুষটা কেমন, যদি সে কেন আসলে এই ঘটনাটা ঘটাচ্ছে, তার ভেতরের দ্বন্দ্বটা কি। যেমন আমরা রবীন্দ্রনাথের যদি রক্তকরবী বলি, রাজা যেই চরিত্র, যারা রক্তকরবী পড়েছেন তারা হয়তো বুঝতে পারবেন, যারা পড়েননি তাতেও কোনো অসুবিধা নাই। একটা চরিত্র যিনি সামনে আসেন না, আড়াল থেকে কথা বলেন, কিন্তু তিনি অনেক মানুষকে দিয়ে কথা বলেন। তো যিনি নন্দিনী বারবার যায় তার কাছে, কিন্তু তিনি সামনে আসেন না। কেন সামনে আসেন না, তার ভিতরে নিশ্চয় একটা দ্বন্দ্ব আছে, কেন, নিশ্চয় তার একটা যুক্তি আছে, তিনি কেন সামনে আসতে চাচ্ছেন না। কিংবা আপনি ধরেন বেহুলা, আমরা বেহুলা লক্ষিন্দরের গল্প সবাই জানি। বেহুলা তার মৃত স্বামীকে নিয়ে চলছে তো চলছেই, দেবতাদের কাছে যাবে, পাতালপুরীতে যাবে, সেখানে তার স্বামীকে ফেরত নিয়ে আসবে, জীবিত নিয়ে আসবে। তার ভেতরে দ্বন্দ্ব কি, তার শঙ্কাটা কি, তার বয়সটা কত, সে একটা নারী, সে তো সাহসী, তার মানে সে নিয়ে যাচ্ছে, মৃত একটা লাশকে নিয়ে যাচ্ছে। এই যে মানসিক দ্বন্দ্বগুলো, এই মানসিক অ্যানালাইসিস, বহির্মুখী না অন্তর্মুখী, তার মেজাজটা কেমন, তিনি আসলে কি ভাবেন, তার জীবনের দর্শনটা কি, তিনি কি হতে চান, এই জিনিসগুলোকে আপনার ভাবিয়ে তুলতে হবে। তার সাথে আরেকটি হচ্ছে সোশ্যাল, অর্থাৎ সামাজিকভাবে তার অবস্থানটা কি, তিনি কি ধনী, তিনি কি গরিব, তিনি কি মধ্যবিত্ত, তিনি কি নিম্নবিত্ত, আর্থিক অবস্থানটা ওনার কি,
এবং সমাজে উনি আসলে ওনার পেশাটা কী, সমাজে ওনার পেশাগত পরিচয়টা কী। যদি তিনি মন্ত্রী হন তবে তার বডি ল্যাঙ্গুয়েজ একরকম, কিন্তু তিনি যদি সমাজের একজন নিম্নবিত্ত শ্রেণীর শ্রমিক হন তবে তার শারীরিক অবস্থানটা কী হবে, তার পশ্চার কী হবে, জেস্টার কী হবে আপনি বের করতে পারবেন। অর্থনৈতিক অবস্থান, তার পেশা, তার ধর্ম, হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে বের করতে হবে। যে আমি মূল জিনিসগুলো বলছি, আপনি আরও 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 গভীরে প্রবেশ করতে পারবেন, আরও অনেক নিজেই দেখবেন বের করবেন। আপনি যখন আপনি ধরেন আপনি ধর্ম ধরেন মুসলিম হলে সে কেমন মুসলিম, প্র্যাকটিশিয়ানার, নন প্র্যাকটিস, মানে তিনি কি রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়েন, নাকি শুধুই আল্লাহতে বিশ্বাস করেন নামাজ পড়েন না, কিংবা উনি হচ্ছেন ঠাকুরের চরিত্র করছেন বা পূজারী, সে কি মানে পূজারী করলে তো সে ধার্মিক, কিন্তু কেমন পূজারী, তিনি কি আধুনিক নাকি গোড়া, কীরকম, এই ধরনের চরিত্রগুলোকে আপনাকে বের করতে হবে যে এই চরিত্রটা আসলে কেমন। তার সামাজিক অবস্থান কিন্তু 3টা দিক, একটা হচ্ছে শারীরিক, মানসিক, সামাজিক, একটা আরেকটার সাথে কিন্তু সম্পৃক্ত। আপনি এই সবগুলো ইনফরমেশনকে একসাথে করে নিজেই একটা লিখে নেবেন। যদি লিখতে না পারেন ভয়েস রেকর্ড করবেন কিংবা অবজার্ভ করবেন, একদম মাথার মধ্যে নিতে হবে জিনিসগুলো। আমরা পরের ক্লাসে আরও এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আজ এই পর্যন্তই, যে চরিত্র নির্মাণ করার ধাপগুলো, অর্থাৎ শুরুটা বেশি একেবারেই মানে বলছি যে গবেষণা, অর্থাৎ আপনি যে পূর্ব প্রস্তুতি, যখন আপনি একটি চরিত্র হাতে পাবেন তখনকার আপনার করণীয় কাজগুলো কী সেটা নিয়ে কথা বলবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং নিরাপদে থাকবেন। মাস্ক ব্যবহার করবেন, বারবার হাত ধুবেন, কোনো কিছু স্পর্শ করে, এবং চেষ্টা করবেন এখন কোনো জমায়েতে না যাওয়ার। সবাই ভালো থাকবেন।